আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডিজিটাল কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমাদের বাংলা প্রথম পত্রের তৃতীয় ক্লাস। আজকে আমাদের বাংলা প্রথম পত্রের কি ক্লাস? তৃতীয় ক্লাস। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়াবো, সেটা হচ্ছে মানুষ। সেটা কি? মানুষ মনির চৌধুরী। সেটা কি বলে? মানুষ মনির চৌধুরী। আমরা যারা একটু খোঁজ খবর রাখি সাহিত্যের, তারা মনির চৌধুরী সম্পর্কে জানবো, যে মনির চৌধুরী কে ছিলেন বা মনির চৌধুরী কেমন লোক ছিলেন, এটা আমরা জানতে পারি। যে মনির চৌধুরী, আমরা আজকে বলবো মানুষ মনির চৌধুরী। তার আগে মনির চৌধুরী কোন গল্প পড়ার আগে সেই গল্পের লেখক সম্পর্কে পড়ে নেওয়া ভালো। সেই গল্পের লেখকটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। কি করতে হবে বলেন? আয়ত্ত করতে হবে। আমি বলি, বাংলাদেশের আধুনিক সাহিত্যের অন্যতম রূপকার মনির চৌধুরী। বাংলাদেশের আধুনিক সাহিত্যের অন্যতম রূপকার মনির চৌধুরী 1925 খ্রিস্টাব্দে 27 নভেম্বর 1925 সালে 27 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবার কর্মস্থল মানিকগঞ্জে। কোথায় বলেন? মানিকগঞ্জে। মানিকগঞ্জে। তার মনির চৌধুরীর জন্মসাল কত? 1925 27 নভেম্বর। বাবার কর্মস্থল মানিকগঞ্জে। কোন জায়গায়? মানিকগঞ্জে। তিনি ছিলেন একাধারে বরেণ্য শিক্ষাবিদ। অসাধারণ বক্তা, সৃজনশীল নাট্যকার, তীক্ষ্ণ সমালোচক ও সফল অনুবাদক। একাধারে তিনি ছিলেন শিক্ষাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, অসাধারণ বক্তা, সৃজনশীল নাট্যকার, তীক্ষ্ণ সমালোচক ও সফল অনুবাদক। সাহিত্য ও ধ্বনিতত্ত্বের গবেষণা, তুলনামূলক সমালোচনায় তিনি রেখে গেছেন অনন্য পাণ্ডিত্য, উৎকর্ষের ছাপ। মনির চৌধুরী বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ। মনির চৌধুরী বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ। তার নাটক মনন-নিরীক্ষায় সমৃদ্ধ। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা অসাধারণ নাটক কবর তিনি রচনা করেছিলেন জেলখানায় বসে। খুব ইম্পর্টেন্ট, এটা আজও তোমাকে লাগবে। কবর, ভাষা আন্দোলনের পর কবর এই নাটকটা তিনি লিখেছিলেন। নাটক লিখেছিলেন জেলখানায়। কোনখানে বলেন? জেলখানায়। দেখছেন কি মেধা! জেলখানায়। কবর নাটক লিখেছিলেন জেলখানায়। ভাষা আন্দোলনের এটা কি? ভাষা আন্দোলন। এটা কি কিসের নাটক? ভাষা আন্দোলন। কিসের নাটক বলেন? ভাষা আন্দোলন। কিসের নাটক? ভাষা আন্দোলন। এটা কিসের নাটক? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন প্রেক্ষাপটে লেখা অসাধারণ নাটক কবর তিনি রচনা করেছিলেন জেলখানায় বসে। তার অনন্য মৌলিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। আমরা শুনেছি না রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য, পলাশী, ব্যারাক ও অন্যান্য। অনুবাদ নাটকের মধ্যে হচ্ছে কেউ কিছু বলতে পারে না। কেউ কিছু কি বলতে পারে না। আর রূপার কুটা, মুখরা রমণী বশীকরণ, তার অনুবাদ নাটক। এই অনুবাদ হচ্ছেন বিখ্যাত। তার প্রকাশিত প্রবন্ধ সমালোচনা গ্রন্থ রয়েছে বীর মানস, তুলনামূলক আলোচনা, বাংলা গদ্য রীতি। তিনি একেবারে ছিলেন শিক্ষাবিদ, একেবারে নাট্যকার, একেবারে সমালোচক, একেবারে ভাব সম্প্রসারণের নাটক লিখেছেন। তিনি ভাষা আন্দোলনের যে তিনি বেশি পরিচিত হয়েছেন। ভাষা আন্দোলন 1952 সালে যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে তিনি গ্রেফতার হয়েছিলেন, জেলখানায় বসে তিনি কবর নাটকটা লিখেছিলেন। এটা এই সাহিত্য ইতিহাসে বিরল ঘটনা, এবং তিনি রক্তাক্ত প্রান্ত লিখেছেন, এটা একটি বিরল ঘটনা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 1971 সাল 14 ডিসেম্বর, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 1971 সালে এটা একটা ঘটনা আছে 14 ডিসেম্বর, যেটাকে বাংলাদেশ সরকার বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেছে। কি দিবস বলে? বুদ্ধিজীবী দিবস। 14 ডিসেম্বর এই তারিখে মনির চৌধুরী নিখোঁজ হন। এই চৌধুরী কি হন? মনির চৌধুরী কি হন? বাকশাল তিনি অপহৃত করে তিনি নিহত, অপহরণ করেন। কেন জানো? পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারে, টোটালি বুঝতে পারে যে বাংলাদেশের জয় নিশ্চিত, পাকিস্তানের পরাজয় নিশ্চিত, তখন তারা কি করেন যে এই দেশ, এই পূর্ব পাকিস্তানের মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য এই ঢাকা শহর বা ঢাকার আশেপাশে যেগুলা বুদ্ধিজীবী আছে, সাংবাদিক, নাট্যকার, গল্পকার, প্রভাষক, ডাক্তার, যারা মেধাবী আছে বুদ্ধিজীবী, তাদেরকে হত্যা করবে। এমনকি ওরা এই মেধা নষ্ট করে বাংলাদেশের কখনো দাঁড়াতে না পারে। তাই একটা প্রেক্ষাপটে 14 ডিসেম্বর তাকে অপহরণ করা হয় এবং তারপরে নিহত করা হয়। তার লাশ খুঁজে পাওয়া যায়।
এটা হচ্ছে মনির চৌধুরীর গল্প। আমি মনির চৌধুরীকে ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি, এটা কারণে তার কাছে কবর নাটকটা লিখেছেন জেলখানায় বসে, এবং এই নাটকটা তোমরা একটু যদি পড়ো তাহলে তুমি নিজের মধ্যে একটা দেখবা, নিজের মধ্যে একটা কি উদ্যম চলে আসে, ভাষা আন্দোলনের জন্য জীবন দেওয়াটা উদ্যম চলে আসে। এই গল্পের নাটক চরিত্র বাবা আছে, আম্মা আছে, ফরিদ আছে, জুলেখা, শিশু লোকটা এবং একজন বড় শোবার ঘর, বড় কি শোবার ঘর, ডান পিঠে একটা খাট একটু কোনাকুনি করে রাখা, ডান পিঠে একটা খাট কোনাকুনি করে রাখা, মশারি উঠান, মশারি কি উঠান উঠান মশারি উঠান, বামে মাঝারি রকমের টেবিল, বামে মাঝারি রকমের টেবিল, তাতে শেড দেওয়া ল্যাম্প, পাশে টেলিফোন, পাশে কি টেলিফোন, দু একটা অতিরিক্ত বসবার জায়গা, দু একটা অতিরিক্ত কি জায়গা বসবার জায়গা, একদিকে গোসলখানার দরজা, অন্য পাশে গরাদিন কাঁচের বড় জানলা, একদিকে গোসলখানার দরজা, অন্যদিকে পাশে গরাদিন জানলা। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে শোনা যায় দূরে বহু কণ্ঠে মিলিত ধ্বনি, বন্দে মাতরম, বন্দে মাতরম, এবং একটু কাছে প্রচন্ড আল্লাহ আকবার, একটু কাছে কি প্রচন্ড আল্লাহ আকবার। এই দুই চিৎকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাঝে মাঝে দেখা যাবে বন্ধ জানালার কাছে মধ্য দিয়ে দূরে লকলকে আগুনের শিখা নীল আকাশকে রক্তিমাপ করে কাটছে, নীল আকাশকে কি কাটছে রক্তিমাপ করে কাটছে, নীল আকাশকে রক্তিমাপ করে কাটছে, নীল আকাশকে রক্তিমাপ করে কাটছে। ঘরের মধ্যে চারজন লোক ও একজন অসুস্থ শিশু, ঘরের মধ্যে কত চারজন লোক আর একজন অসুস্থ শিশু। খাটের উপর বসে আসে আম্মা যান, খাটের উপর অনেক বয়স্ক আম্মা যান আদা শোয়া অবস্থা, আদা শোয়া, শুয়ে উঠে বা বসে উঠে আদা শোয়া, যেটা আমরা বাংলায় বলি একটু কাতোয়া এভাবে আদা শোয়া অবস্থায় শিশুকে আস্তে আস্তে বাতাস করছেন, শিশুকে কি আস্তে আস্তে বাতাস করছেন। আবসা আলোতে একটু মিটি মিটি আবসা আলোতে আমরা জানেন আবসা আলোতে কি আবসা আলোতে আমরা জানেন ক্লান্ত উদ্বিগ্ন মুখ এক অদ্ভুত বিষাদ ভরা গাম্ভীর্যে সুস্থ, শিশুর অন্য পাশে পানির গ্লাস হাতে নিয়ে কিশোরী জুলেখা, শিশুর অন্য পাশে পানির গ্লাস হাতে নিয়ে কিশোরী জুলেখা, ঠিক আছে। মাথার ওড়নার এক অংশে ঝুলে মাটিতে পড়ে গেছে ঘামে কপালের গ্লাসে কিশোরী জুলেখা, মাথার ওড়নার এক পাশে ঝুলে মাটিতে পড়ে গেছে ঘামে কপালের কুল চুল গুলো গালে গালে লেপটে আছে, গালে ঘামে কপালে মানে চুল যখন গালে পড়ে তখন বসে যায়, অসহনীয় আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, অসহনীয় আতঙ্কে দাঁড়িয়ে আছে, চোখে ভয়ার্থ অর্থহীন চাহনি, টেবিলের সামনে খাটের দিক পেছনে ফিরে কোমরের পেছনে দুহাত মুঠ করে দাঁড়িয়ে আছেন আব্বাজান, কোমরের পেছনে দাঁড়িয়ে আছেন কি আব্বাজান দুহাত এভাবে নিশ্চয় নীরব এবং নীরব, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টেবিলের ল্যাম্পের সমস্ত আলোকরশ্মি কেন্দ্রস্থলে, যেন ভেতরে কোনো অশান্তি বিক্ষুব্ধ হিংস্র অন্তর্গন্ধকে নিষ্পোষিত করে তবে তিনি সুস্থ রূপ ধারণ করবেন। টেবিল ল্যাম্পের সংকীর্ণ আলো পরিসীমার মধ্যে ফাঁপানো সাদা দাঁড়িয়ে কপালের গাভী রেখা জ্বলজ্বল করছে। দ্বিতীয় ছেলে ফরিদ নিশাচর, কোন পশুর মতো সন্তোষের সামনে পায়, নিশাচর বলতে যে রাত জাগে দিনে ঘুমায় নিশাচর, কোন পশুর মতো সন্তোষের সামনে পায়চারি করছে, পায়চারি হাঁটাহাঁটি করছে, ধমকে দাঁড়াচ্ছে, চোখে মুখে প্রতিহিংসার ছায়া বাঁধে, চোখে মুখে কি প্রতিহিংসার ছায়া বাঁধে। দূরে ধ্বনি উঠলে বন্দে মাতরম তিনবার, হাজার কণ্ঠের আকাশে কাঁপানো হুঙ্কার, হাজার কণ্ঠে আকাশে কাঁপানো হুঙ্কার, তারপরে তীব্র অন্ধকার আকাশ ছিন্ন ভিন্ন করে পাল্টা আহ্বান আল্লাহু আকবার, কিছুক্ষণ সব স্তব্ধ, কিছুক্ষণ পরে কি সব স্তব্ধ। আপা আল্লাহু আকবার, জুলেখা আব্বাজান, আপা কি ভয় পেয়েছিস না বিরূপ থাকা, কি ভয় পেয়েছিস না বিরূপ থাকা, ইমানের ডাক শুনে আনতে উঠেছিস, চোখ কাঁদিস না, শক্ত হয়ে দাঁড়িয়ে শুনুন, আবার আল্লাহু আকবার বল, ভয় লাগে এখনো? জুলেখা না। আব্বা ভেবেছিলাম আমি পাগল হয়ে গেছি, না ভেবেছিলাম আমি পাগল হয়ে গেছি, জীবনে অনেক লোককে মরতে দেখেছি চোখের সামনে, চোখের সামনে, শ্বাস বন্ধ হয়ে চোখ উল্টো দিয়ে জিভ বার করে গল করে রক্ত বমি করে কত সুস্থ মানুষকে মরতে দেখেছি, কই কোনোদিন তো উম্মাদ হয়ে যায়নি, কোনোদিন তো পাগল হয়ে যায়নি, আম্মা ফরিদকে হাসপাতালে আরেকবার ফোন করে দেখবি, ফরিদ লাভ নেই, ওরা মুর্শেদ ভাইয়ের বর্ণনা টুকে রেখেছে, কোন সংবাদ পেলে আমাদের ফোন করে জানাবে বলেছে, জুলেখা
মুর্শেদ ভাই আমার জন্য বই কিনতে বেরিয়েছিলেন। মুর্শেদ ভাই আমার জন্য কি বই কিনতে বেরিয়েছিলেন, বাসা বাইরে গেছিলেন। মুর্শেদ ভাইকে আমি কেন যেতে বললাম? মুর্শেদ ভাইকে আমি কেন যেতে বললাম? খারাপ লাগতেছে। আব্বা চুপ চুপ না, চুপ নালায়ক মেয়ে, আদর দেওয়া করিস না তো। তুই তুই কি মুর্শেদকে বাইরে পাঠানো না পাঠানো তুই কি? মুর্শেদকে বাইরে যাবে যাবে তুই কি? যিনি পাঠাবার তিনি পাঠিয়েছেন। মালাউনের চুরির প্রচার ধরন ওর তকদিরে লেখা ছিল এমন মত আজ হবে জানলে যারা তুই সব রাখতে পারতি। ওর তকদিরে এমন মত আছে, তুই আজ জানলে কি তাকে রাখতে পারতি? না, পারতি না। পরে আব্বা আব্বা কি তোমার ভয় হচ্ছে? আমি উন্মাদ হয়ে গেছি, আমি ভুলে গেছি পাপের মেয়ের সঙ্গে কি করে কথা বলতে হয়। আমি ভুলে গেছি পাপের মেয়ের সঙ্গে কি করে কথা বলতে হয়। ফরিদ হাসপাতাল থেকে ওরা এখনো কোনো খবর দেয়নি। আপনি মিছি মিছি এসব কথা কেন বলে ভাবছেন? আব্বা হাসপাতাল, ওরা তোমার ভাইকে ছুরি মেরে তুলে তুলে হাসপাতাল পৌঁছে দিয়ে গেছে। না, ওগো শুনেছো তোমার ছেলের কথা? আমি জানি মুর্শিদকে এতক্ষণ ওরা কি করেছে, আমি জানি। ফরিদ আব্বা যান, আপনি আর কথা বলবেন না, চুপ করে শুয়ে পড়ুন। আব্বা চুপ করে শুয়ে থাকবে কেন? ওরা আমার ছেলেকে কেটে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কেটে শরীর থেকে গলা কেটে মাথাটা আলাদা করে ফেলেছে। মুর্শিদের কালো কোকড়া চুল, চার মাথা রক্তে লালার সঙ্গে লেপটে ঘাড় মারা গেছে, ঢেকে গেছে। চুলাকা ভাইয়া আব্বাকে চুপ করতে বল, ভাইয়া আব্বাকে চুপ করতে বল। আব্বা কে কে আমাকে চুপ করাবে? তোরা মরে গেছিস, তোরা চুপ করে থাক। তোরা ওর ভাই, ওর ভাই নয়, বোন নয়, তোরা ওর কেউ নয়, তাই তোরা চুপ করে আছিস। আমি ওর বাপ। আব্বা জুলেখা, জুলেখা আব্বা আম্মা আব্বা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওরা ওর কাটা মণ্ডপকে কাঁসার থালায় সাজিয়ে ফেরি করে বেড়াচ্ছে। ওরা সবাই তাই দেখে আব্বা পাচ্ছে, ফুর্তির খাতে মোটা মোটা টাকা পয়সা ছড়িয়ে দিচ্ছে। আবার ছেলের নাম নরম সাদা গলা কাটা লাশে। আব্বা খোদা, আব্বা কে কে খোদাকে ডাকলো? কে কে খোদাকে ডাকলো? কে ডাকলো খোদাকে? আব্বা কে কে খোদাকে ডাকলো? ফরিদ আম্মা আমার কথা বলছে না কেন? খোকা খোকার দিকে আঙুল দিয়ে কি দেখাচ্ছে? জোলেখা ভাইয়া খোকা যেন কেমন হয়ে গেছে, নড়ছে না, মুখের শিরাগুলো কি রকম নীল হয়ে উঠেছে, মুখের শিরাগুলো কি নীল হয়ে উঠেছে। আব্বা দেখে দেখি আমার দেখতে দাও। জলি অমন পুরো পুরো রইলি কেন? পানি, একটু পানি নিয়ে যায়। জলি গাছ থেকে চামচ পানি খাবে। পরে তুমি একবার হাসপাতালে ডাক্তার যেও, ডাক্তারকে একবার খবর দাও, যত টাকা লাগে দেবো। সেদিন দেরি না করে সুদা এখানে চলে আসে, সেদিন দেরি না করে সুদা এখানে চলে আসে। পরে তাতে কোনো ফল হবে না আব্বা, তাতে কোনো ফল হবে না আব্বা। আরো দুবার ফোন করেছি, এই দাঙ্গার ভেতর জীবন বিপন্ন করে কোনো ডাক্তার আসতে রাজি না। এই দাঙ্গার ভেতর জীবন বিপন্ন করে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে কোনো ডাক্তার আসিবার না। আব্বা কেউ আসবে না, কেউ নয়, সবার জীবনের মূল্য আছে, শুধু আমার ছেলেটা নেই। কেউ আসবে না, কেউ নয়, সবার জীবনের মূল্য আছে, ডাক্তার আসবে না তার মূল্য আছে, আমার ছেলেটা নেই। আব্বা জোরে আব্বা খোকা পানি খাচ্ছে না, ঠোঁটের দুপাশ দিয়ে সব গড়িয়ে পড়ে যাচ্ছে। ফরিদ আব্বা আমি যাই। আব্বা কোথায়? ফরিদ ডাক্তার ডেকে নিয়ে আসি। আব্বা না না তুই যেতে পারবি না, তুই আমার চোখের সামনে থাকবি, কোথায় না যাবি না। আমি বুঝেছি ওরা আমার সবকিছু ছিনিয়ে নিতে চায়, আমার বাদরের হাত একটা একটা করে খুলে নিয়ে আমাকে যন্ত্রে উন্মাদ করে মেরে ফেলতে চায়। আমি দেবো না, আমি তোমাদের কাউকে হারাবো না, কাউকে হারাবো না। বনচিতার মতো নিঃশব্দে উঠ পেতেছিল আমার বর্ষের অসহায় নির্দোষ শক্তিহীন টিনের দরজায় খাপড়ে। কে কে দরজায় কে ধাক্কা দিচ্ছে? তাহলে মুর্শিদ করে মেরে ফেলতে পারে, মুর্শিদ করে কি মেরে ফেলতে পারে। মুর্শিদ ফিরে এসেছে, আমার মুর্শিদ বেঁচে আছে, স্বামী ডাকছে। তোমরা কেউ কেউ মুর্শিদ মুর্শিদ দরজায় আরো জোরে আঘাত করে আপনি যত উত্তেজিত হবে না, স্থিরে বসুন। আমি দরজাটা দেখছি কে এসেছে। জোরে খা তুই আবার আব্বার কাছে এসে বস, আমি এখনই দেখে আসছি। প্রস্থান চলে গেল। জানি তুমি খোদার রহমতে আছে আমার উপর। এখনই দেখবে মুর্শিদ ছুটে উপরে আসবে, ওর হাসির শব্দে কল কল করবে। খুব খোকার অসুখ ভালো হয়ে যাবে, সমস্ত পৃথিবী শান্ত হয়ে চারিদিকে আলোকিত করে দেবে, সমস্ত পৃথিবী শান্ত হয়ে চারিদিকে আলোকিত করে দেখবে, আলোকিত করে দেবে, আলোকিত করে রাখবে। ফরিদের প্রবাস ওকে তুই একলা কেন? মুর্শিদ মুর্শিদ কোথায়? ফরিদ মুর্শিদ ভাই নয়, পাড়ায় একটা লোক এসেছিল খবর দেওয়ার জন্য। আমাদের এলাকার একটা হিন্দু গুন্ডা নাকি ঢুকেছে, সাবধানে থাকতে বলবো। একটু আগে বসে উকিলের ছাদে কেউ ওকে দেখিয়েছে। অন্ধকারের ছাত্রকে কোথায় পালায় কেউ ঠিক ঠাক করতে পারলো না। আব্বা বসে উকিলের বাড়ির ছাদে। ফরিদ হ্যাঁ আমি বাইরে যাচ্ছি। দলবল নিয়ে সবাই খুঁজতে বের হয়, আমিও যাচ্ছি। আব্বা তুই যাবি? ফরিদ
চুপ কর, বসে থাক, আমি যাচ্ছি। ড্রয়ারের হাতে পিস্তলটা রইল, হাতের কাছে রাখবেন। আমি ওই এই ছোরাটার সঙ্গে নিয়ে গেলাম। জুলেখা, ভাইয়া তুমি যেও না। আব্বা, ছোরা ছোরা কেন? ছোরা দেখি কি করবি? ফরিদ, আমার ভাইয়ের কাটা মাথা যারা ফেরি করে বেড়াতে পারে তাদের বিরুদ্ধে ছোরা চলতে পারে, আমি আমার নিষেধ করেন আব্বাজান। আমার ভাইয়ের আমাকে নিষেধ করেন আব্বাজান। দুধের কচি শিশুকে যারা হত্যা করতে হাতে তুলে ধরেছে, সে সমাজের সঙ্গে লড়াই করতে ছোরা হাতে নিয়েছে বলে আপনি শিউরে উঠেন। আপনার সম্ভ্রান্ত বলে দিয়ে রুচিকে কদম মুছি। আমি যাই, দোয়া করবেন। প্রস্থান। আব্বাজান কিশোর জুলেখা আব্বাজের কাঁধে ধরে থাকে। আম্মা কোকাকে বাতাস করছেন। হঠাৎ যন্ত্রণাকাতর শিশুর কণ্ঠরুদ্ধ আর্তনাদ। জুলেখা, আম্মা আম্মা, কোকা এমন ছটফট করছে কেন? কোকা কি হয়েছে আম্মাজান? আব্বা, আমি অনেক গুনাহ করেছি খোদা, আমায় শাস্তি দাও, যত বেশি যন্ত্রণা আমায় দাও, আমি কোনো নালিশ জানাবো না। মুর্শিদ, যদি তোমার কাছে কোনো দোষ থাকে তাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেবো, একটু প্রতিবাদ জানাবো না। যদি দোষ থাকে আমাকে শাস্তি দাও, আমি কোনো প্রতিবাদ দিব না। আম্মাজান নিশ্চয় জুলেখা ফুপিয়ে কাঁদে। হঠাৎ পেছনের কাছে জানার উপর বাইরে থেকে কোনো ভারী জিনিসের একটা আঘাত করে একটা কাজ ঝনঝন করে শব্দ চেপে ধরে। আব্বা, কাপা হাতে পিস্তল তুলে কে তুমি? লোকটা, আমি মানুষ। আব্বা, মানুষ? লোকটি মানুষ? হিন্দু? আব্বা, বসে উঠলে বাড়ির ছাদে ওরা, তার তোমাকে কে দেখছিল? লোকটা হয়তো হঠাৎ দাঙ্গা করে হয়ে যাবে ভাবিনি। বন্ধুর বাড়িতে গেছিলাম প্রয়োজনে, গিয়ে আর বেরোতে পারিনি। আব্বা, এখন বেরোলে কেমন সাহস? এখন বেরোলে কেমন সাহস? লোকটা, আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না? বেরিয়েছে বাধ্য হয়ে। বন্ধুর সাহসে বলে না, আমায় জায়গা দে। বন্ধু হয়েছে তাই ছাত্রকে বেরিয়ে পড়লাম নিরাপদ জায়গায় খুঁজে। আব্বা, বন্ধুর বাড়িতে একটা বেশি নিরাপদ আশ্রম দেখে কে দিয়েছে। লোকটা, আমি আশ্রয় দাবি করছি না, প্রার্থনা করছি, অন্য উপায় নেই। আব্বা, বাইরে দাঁড়িয়ে আর কিছুক্ষণ কান পেতে শুনলে বল আমি তুমি করতে না চলে। আব্বা আব্বা, তোমার হাত কাঁপছে, গুলি করে যেতে পারে। আব্বা একটু পরে শুনতে থাকে। লোকটা, ওকে, উনি এরকম করে বিছানার উপর লুটিয়ে পড়েন কেন? উনি এরকম বিছানা লুটিয়ে পড়েন কেন? আসলে আব্বা আব্বা, খোকা জানি কেমন করছে। লোকটা, খোকা কি হয়েছে? অসুখ? খোকা কি অসুখ হয়েছে? আব্বা, হ্যাঁ অসুখ, মরণ অসুখ। গত 8 ঘন্টা থেকে ছটফট করছে, এখন হয়তো শান্তি লাভ করলো। লোকটা, কি করছেন আপনি? দেখি, জায়গায় থাক, পিস্তলটা সরিয়ে একটা পথ দিন, আমি দেখছি। আব্বা, তুমি কি দেখবে? ও বুঝেছো, তোমার একটা আসবেনি, আমার কোকাকে বুঝিয়ে দিয়েছে, হাতে দিয়ে তোমাকে পাঠিয়েছে। লোকটা, আপনি অপ্রকৃত অস্ত্র সরে দাঁড়ান, আপনি উন্মাদ। সকলের দৃষ্টির সামনে নিয়ে নীরবে গিয়ে লোকটা থাকার পাশে বসে হাতের কালো ব্যাগটা করে ডাক্তারি সরঞ্জাম বের করে পরীক্ষা করে থাকে। হাতের কালো ব্যাগটা করে ডাক্তারি সরঞ্জামকে কি করে পরীক্ষা করতে থাকে। আব্বা, বাঁচবে না, আমার কোনো ভয় নেই। না, খোদা অপরিসীম তোমার করুণা। তুমি এই গুনাহগারের ডাক শুনেছো, প্রভু শিশুর উপর কি আর তুমি ইনসাফ না করতে পারো? তোমার শুকরগুজারি করি। লোকটা, আব্বা, আমি একটু হাত ধোয়ান সাবান দিয়ে দিলাম। আব্বা, এসো আমার সঙ্গে এসো, এদিকে বাথরুমে চলো। জুলেখা, আসছি ভাইয়া। পরে নয় করতে শিখে দরজা খুল শিখি। জুলেখা, আম্মা, ভাইয়া যদি বল, আম্মা, আব্বা যেন কোথায় গেলেন? আম্মা, গোসলখানায়। কেন, কি হয়েছে? সেই হিন্দুটাকে নাকি আমাদের বাড়ির ছাদের উপর কাছে কোথায় একবার দেখা গিয়েছিল। সবাই সন্দেহ করেছে নিশ্চয়ই আমাদের বাড়িতে কোথায় লুকিয়ে আছে। সন্দেহ নিশ্চয়ই আমাদের বাড়িতে কোথায় লুকিয়ে আছে। আম্মা, বলে দাও। ওরা বিশ্বাস করতে চায় না। একবার পেপে উঠেছে, আমার হাতের ছুরি ওদের দেখিয়েছি, কসম কেটে বলেছি আমি মুর্শিদ ভাই, আমি মুর্শিদের ছোট ভাই। তার রক্তক্ষরণের জবাব দিতে আমি প্রস্তুত করবো না। তার রক্ত যত আমি প্রস্তুত করবো, দীর্ঘায়িত করবো না কোনো। আমার ঘরে জিনিস লন্ডভন্ড করে বাইরে লোককে এখন খামতল্লাশি চালাতে আমি কখনো অনুমতি দেব না। বলে দাও, আমি পাহারা দিচ্ছি, এর বাড়িতে কেউ ঢুকেনি, এ বাড়িতে কেউ ঢুকেনি। পরে ওরা নিজেরা না দেখে কিছু সন্তুষ্ট হবে না, ওরা নিজেরা না দেখে কিছু সন্তুষ্ট হবে না। প্রত্যেকটা জিনিস নিজেরা দেখবে, নিজেরা না দেখে কিছু সন্তুষ্ট হবে না। ওরা নিজেরা না দেখে ভদ্রলোকের কথা বিশ্বাস করতে রাজি নয়। ওদের বাড়ি তল্লাশি করতে না দিলে ওরা গোলমাল বাঁধবে, বিপদ ঘটাবে, যা বাইরে থেকে অপেক্ষা করছে আর বাইরেরা অপেক্ষা করছে, ওদেরকে দেখতে দাও। আমার নাম পড়তে করে আমি অন্য করে যেতে পারবো না, এখানে থাকবো, বসাইটা খুলে দাও, আমি ভেতরে থাকবো, আমি ছোট পোকার কাছে থাকবো, আমি ছোট পোকার কাছে থাকবো। আমার না পড়তে করে আমি অন্য করে যেতে পরে গোসলখানার পথে পা বাড়িয়েছে, আমি
আমি তাহলে আব্বাকে ডেকে নিয়ে আসি, আমি তাহলে আব্বাকে ডেকে নিয়ে আসি। আম্মা না না তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও। একটু পরে ওদের ভিতরে আসবে, আমরা ততক্ষণে ঘরটা গুছিয়ে দিচ্ছি, যত খুশি এসে দেখে যাক হিন্দু হিন্দু খুঁজে পাই কিনা। জুলেখা তোমার আব্বাকে ডেকে দেবো, তুমি বাইরে যাও। বলতে বলতে আমার নিরুদ্দেশ চিত্তমাসে বলেছেন, গোসলখানে দরজা দিয়ে লোকটা হাত ধরে উত্তেজিত মহার্দম আব্বাদের প্রবেশ। আব্বা আমরা সবই শুনেছি, আমরা কি সবই শুনেছি। তুমি কি করলে? কেটে কুচি কুচি করে ফেললে। একে আমি ওকে কোথায় লুকিয়ে রাখি, কিন্তু একে আমি রক্ষা করবি, আমি ওকে মরতে দেবো না, ওকে বাঁচাবো বাঁচাবো। হ্যাঁ এটাই ধরে আমার পিস্তল মুঠো করে দেয়। যে তোমাকে মারতে চাইবে তাকে মারবার অধিকার তোমার আছে, যে তোমাকে মারতে চাইবে তাকে মারার অধিকার তোমার আছে। না বললে মরবে না, মরবে কেন? না বললে মরবে কেন? ভালো করে চারপাশে পাশানি বুঝে দাও, এত উত্তেজিত হয়ে যাবে তুমি। আমি যা করছি ঠিক করেছি। হাত দিয়ে নেড়ে ল্যাব টি শার্টটা ঠিক করে নাও। ডাক্তার তুমি আমার সঙ্গে এসো। এই মশার মধ্যে আমি তোমার সঙ্গে থাকবে। শেড দেওয়ার টেবিল, ল্যাব, এই আলোর জন্য বারবার মশারির ভিতরে কিছুটা স্পষ্ট দেখা যাবে না। শরীফ খানদানের পর্দাশীল মহিলা আমি। মশারির ভেতর থেকে ও একেবারে কথা বললে যথেষ্ট। কেউ মশারি তুলে উকি দিয়ে একবার প্রস্তাব করতে সাহস পাবে না। লোকটা মা দেরি করো না, ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। উঠে এসে শিখি, উঠে এসে। প্রথমে আম্মা জান করে লোকটা মশারির ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমি আব্বা জুলেখা পাঠ করি, বাঘ কহি কোনো কথা বলে চুপচাপ থাকে। ঘরে প্রবেশ করলাম, অনুসরণ করে মশার কয়েকজন লোক ঘরে ঢুকেই তারা বিনা ভূমিকায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে, এ দরজা দিয়ে যায়, ও দরজা দিয়ে আসে। হঠাৎ টেলিফোন বেজে ওঠে, কিন্তু সেই শব্দে অদ্ভুত পরিস্থিতি মানুষগুলোকে যেন একটু সচেতন করে তুলছে না। আম্মা মশার ভিতর থেকে তোমরা কেউ ফোনটা ধরছে না কেন? দেখো কে ডাকছে, কি বলছে? তোমার ফোনটা ধরো। কেউ হয়তো পুরুষদের কোনো খবর জানাতে চাইতেছে। ধরেছি, আমি ধরেছি। হ্যালো, ইয়েস, বলুন। হ্যাঁ আমি মুর্শিদের বাবা। কি যে শুনলেন? চোখ হঠাৎ সিটিয়ে পাত্রের মধ্যে ভিতরে গেলেন। ফোনটা নামিয়ে রেখে তিনি দাঁড়িয়ে রইলেন। ততক্ষণ পাড়া লোকরা গৃহতল্লা শেষ করে একে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় একজন সব ঠিক আছে কেউ সালাম শেখায়, সব ঠিক আছে সালাম শেখায়। জুলেখা আব্বা তুমি অমনকে দাঁড়িয়ে রাখছো কেন, রয়েছে কেন? আব্বা কিছু বলো, এমনকে চেয়ে থেকো না, আমার ভয় করছে। আব্বা যান ফোনে কে রেখেছে, কি বলবো? আব্বা হাসপাতাল থেকে ফোন করেছিল। ফরিদ জুরি আমার কাছে আয়, ভয় পাস না, আব্বা যান কার মনে থাকতে দে। আম্মা যান বেরিয়ে আসেন, মশাই তুলতে তুলতে থাকেন। আম্মা কে একে? লোকটি আমি বলছি ভাই, আমি মানুষ, আম্মাকে ছোট খোকার কোনো ভয় নেই। দেখুন দেখুন খুলতে শুরু করেছে। খোকাকে আমি দেখেছি। আপনি আব্বার দিকে ইঙ্গিত করে ওকে দেখুন। জুলেখা তখন ফরিদের বুকে মাথা রেখে টুকরে কাঁদছে। আব্বা যান দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখে উন্মাদ দৃষ্টি। আম্মা জানের শান্ত কালো চোখ আবার মুখের উপর ন্যস্ত, একটু একটু করে তা পানিতে ভরে উঠেছে। লোকটা ছোট খোকার উপর মুখের উপর ঝুঁকে পড়ে কপালে হাত রাখে। মঞ্চ আস্তে আস্তে অন্ধকার করতে থাকে এবং ধীরে ধীরে পর্দা নেমে আসে, ধীরে ধীরে পর্দা নেমে আসে। জবনিকা শেষ। মানুষ বন্দে মাতরম, মাকে দেশ মাতাকে বন্দনা করি। বঙ্কিমচন্দ্র ছিল দেশ মাতার সংকীর্তনী। আল্লাহ আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বয়সে অতিশয় বৃদ্ধা, ইমান শাব্দিক অর্থে বিশ্বাস। নালায়েক নায়ক নয় আমার অপ্রাপ্ত বয়স, অনুপযুক্ত বাচ্চা। নালায়েক নালায়েক দেমাক অহংকার, তকদির ভাগ্য, বাড়ার দাঙ্গা, রাখি দাঙ্গা, আর আই পয়েন্ট রাইট। বনদী প্রাচীন, ইনসাফ সুবিচার, অপ্রকৃত স্তর, মানসিকভাবে ভারসাম্যহীন, যা উন্মাদ পাগল। গুণাগার পাপী, লন্ডখণ্ড তছনছ নিরাবের করে দাও। আমরা কি বলেছিলাম যে মানুষ এই গল্পের এক হচ্ছে মনির চৌধুরী। 1925 সালে 27শে নভেম্বর তার বাবার পৈতৃক তার বাবার কর্মস্থলে মানিকগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অনেক অসংখ্য লিখেছেন, যার জন্য বিখ্যাত হয়ে আছেন সেটা হচ্ছে কবর নাটক। লিখেছিলেন ভাষা আন্দোলনের উপর প্রেক্ষাপটে, এবং তিনি এটা জেলখানায় বসে লিখেছেন। কোথায় বসে? জেলখানা বসে। আরো লিখেছেন তিনি রক্তাক্ত প্রান্তর। কি লিখেছেন? রক্তাক্ত প্রান্তর। আরো লিখেছেন তিনি মুগ্রা বসনী। তার মানে তিনি 1971 সালে 14 ডিসেম্বর, যেটাকে বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস ঘোষণা করা হয়, শুধু মনির চৌধুরী নয়, মনির চৌধুরী, শহীদুল কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 জন টিচার, শামসুজ্জামান, অনেক মানুষকে পাকিস্তানি যখন পরাজয় নিশ্চিত, তখন বাংলাদেশের মেধাকে নিশ্চিত করার জন্য বাসা থেকে অফিস থেকে ধরে নিয়ে এই রায়ের বাজার বদ্ধভূমিতে গলা কেটে হত্যা করা হয়। যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি, সেটাকে বুদ্ধিজীবী ঘোষণা করা হয় বাংলাদেশে। 1971 সালে মনির চৌধুরী নিখোঁজ হন। আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তিনি মাত্র 46 বছর বেঁচে ছিলেন। কত বছর? 46 বছর
বেঁচে ছিলেন, এই মনির চৌধুরী। মনির চৌধুরী তোমরা যদি পারো কবর নাটকটা অবশ্যই পড়ে দেখবা, বা কবর নাটকের সিনেমা আছে, সিনেমা দেখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, আসসালামু আলাইকুম।